ছুটির দিনে সংসদে আরও 25 বিল পাশ, রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন বিতরণ শুরু, বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচন দাবি জামাতের। হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, যথাযথ জ্ঞানের অভাবে বেড়েছে রোগের প্রাদুর্ভাব বলছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র ইরান সংলাপ আজ, পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন তেহরানের, লেবাননে ইসরায়েলি হামলা চলছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রেকর্ড সংখ্যক 25টি বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহু না রেখে 3টি সংশোধনী আনে, সেটি সহ কয়েকটি বিলে আপত্তি জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও সংসদ অধিবেশন। অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ে সুরাহা করার বাধ্যবাধকতায় এমন সিদ্ধান্ত। সদস্যবৃন্দ, বিলের নথিপত্র পূর্বে সরবরাহ না করা সহ বেশ কিছু অভিযোগ এনে মাগরিবের নামাজের বিরতির আগেই মূলত সরকারি দলের সাথে তর্কে জড়ান বিরোধী দলের নেতারা। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা, একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি এই যে বিল পাশ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মানে স্বীকার করেন। যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর। নামাজের বিরতি শেষে অধিবেশন শুরু হলে বিরোধী দল অভিযোগ করে সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতা না মেনে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাশ করে। প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট। যে আমাদেরকে আসলে ব্ল্যাকআউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাকআউট কেন আমরা হব মাননীয় স্পিকার? বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। সবগুলা যদি ডেফার হয়, এখানে আলোচনা হয়ে ডেফার হবে। আলোচনা না হয়ে যদি কোনো কিছু ল্যাপস করতে হয়, আমরা সুস্পষ্ট দেখছি এটা ফেসিবাদকে আবার পুনর্জন্ম দিবে। এক একটা বিলের মধ্যে এমনও আছে 3টা-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড মাননীয় স্পিকার। যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। আমরা জানতে চাই দুদকের বিল আসবে কিনা, পুলিশ সংস্কার কমিশন বিল আসবে কিনা, গুম কমিশনের বিল আসবে কিনা, পিএসসির বিল আসবে কিনা, যেগুলোর সাথে প্রত্যেকটি নাগরিকের ভাগ্য জড়িত, তার নিরাপত্তা জড়িত, যেগুলা দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায় বাংলাদেশে। আনা বিলেই আপনারা আপনাদের আস্থা রক্ষা করতে পারলেন না, ওয়াদা রক্ষা করলেন না, আর আগামী দিনের আমাদেরকে আপনারা কমলা লেবু দেখাচ্ছেন। হয়তো তারা বুঝতে ভুল করেছেন, অথবা আমরা তাদের বুঝাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা হতে পারে, এটা হতে পারে এরকম একটা বিল। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কোনো ডেভেলপমেন্টের কাজে মন্ত্রী সম্পৃক্ত হলেন না, আপনারা করবেন কেমনি কাজটা? এই কথাটাই আমরা বলার চেষ্টা করেছি যে মন্ত্রীকে সম্পৃক্ত করে কাজটা করব। আচ্ছা, হাওবার এই কারণেই তারা ওয়াকআউট মূলত করেছেন। এর আগে কার্যপ্রণালী 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এই দিন ব্যাংক রেজুলেশন বিল, আমানত সুরক্ষা বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ রেকর্ড সংখ্যক 25টি বিল সংসদে পাশ হয়। পরে 15 এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। জয়যুক্ত হয়েছে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে সরকারি দল বিএনপি। শুক্রবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সংরক্ষিত ৩৬টি আসনের জন্য যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দলের হাইকমান্ড। ১২ এপ্রিল পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ। ইফতেখার রেজার রিপোর্ট। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর সংসদ নির্বাচনে বড় জয়ের পর এখন সংরক্ষিত আসনের হিসাব নিকাশ। সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নারী নেত্রীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি পাচ্ছে ৩৬টি সংরক্ষিত আসন। এসব আসনে প্রার্থী হতে সকাল থেকে ফর্ম সংগ্রহ করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা। সবটুকু প্রত্যাশা নিয়েই কাজ করি আমরা। দেখি কি দল ডিসিশন নেয়, ইনশাআল্লাহ দেখব। অবশ্যই 17 বছর যারা মাঠে ছিল আমার দল, আশা করছি সেই তাদেরকেই মূল্যায়ন করবে, ত্যাগীদেরকে নিচে দিতে। আমি যথেষ্ট ত্যাগী, বিভিন্নভাবে ত্যাগী তা আমি অবশ্যই প্রত্যাশা করছি। যদি ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হয় তাহলে আমি বিশ্বাস করি যে আমি মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। দল যদি আমাকে মূল্যায়িত করে আমি তৃণমূলের জন্য কাজ করতে পারবো। আমি যদি আমার প্রবলেমের কথা যদি আমি না বলি, সংসদকে যদি অ্যালাইভ করতে না পারি, তাহলে আমাদের কথা কে বলবে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার কেবল রাজনৈতিক পরিচয় নয়, বরং পেশাগত দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। সবকিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বৃহস্পতিবার বগুড়া ৬ সংসদীয় আসনের উপনির্বাচন ও শেরপুর ৩-এর নির্বাচন প্রমাণ করে দেশে কোনো দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বাদ জুমা ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। ওই দুই আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে উপহাস করেছে। বলেন, ৫ কোটি মানুষ জুলাই সনদে হ্যার পক্ষে ভোট দিয়ে নোট অফ ডিসেন্ট বাতিল করে দিয়েছেন, অথচ বিএনপি এখন ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের সেই রায়কে অগ্রাহ্য করতে চাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে হ্যার পক্ষে প্রচারণা চালিয়ে এখন বিপরীত অবস্থান নেয়ার মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে নামা ছাড়া জামাতের সামনে কোনো পথ খোলা থাকবে না বলে হুঁশিয়ার করেন মিয়া গোলাম পরওয়ার। ভোট হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং হলো, সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আমি বাতিল করতে চাচ্ছে। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। ৫ কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। তেলবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও ভোগান্তি কমেনি গ্রাহকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে তেল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও লম্বা লাইন দেখা গেছে পেট্রোল পাম্পগুলোতে। এদিকে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলকভাবে রাজধানীতে 2টি ফিলিং স্টেশন থেকে তেল নিতে দেখা গেছে গ্রাহকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফুয়েল পাস অ্যাপ চালু করেছে সরকার। রাজধানীর 2 ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা দেওয়া হচ্ছে। তার মধ্যে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন একটি। মোটরসাইকেল চালকরা এই সুবিধা পাচ্ছেন। নর্মালি এমনিতে সিরিয়ালে দাঁড়িয়ে থাকলে আমি পাবো 10 লিটারও কম,
আর ফুয়েল পাস ইউজ করলে আমি 10 লিটার পাচ্ছি 1200 টাকা। ফুয়েল পাসটা থাকলে আমি সরকারি লাইনে সিরিয়ালটা দিতে পারবো, তো আমার সিরিয়ালের এটাও কম থাকবে, ভোগান্তিটাও কম থাকবে। অ্যাপসের আলাদা সিরিয়াল এটা জানতাম না, এখন জনসাধারণের সাথে আসছি, কিন্তু আইসা শুনি যে অ্যাপসের এটা বেশি দিতেছে, তেলটা বেশি দিতেছে। রাজধানীর কয়েকটি পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু কিছু ফিলিং স্টেশনে সরবরাহ অনেক কম। কয়েকটি পাম্প ঘুরে তেল না পাওয়ার হতাশা জানিয়েছেন ক্রেতারা। আর তেল মিললেও 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। আমার বাসা কাঁঠাল বাগানে, কিন্তু আমার অফিস গুলশানে, তো আমার স্কুটি ছাড়া আসলে উপায় নাই। কিন্তু এই যে গত কয়েকদিন ধরে তেলের যে পরিমাণ সমস্যা যাচ্ছে, আমার হাজব্যান্ডেরও বাইক আছে, ও তো লাইনে দাঁড়ানো, আমি নয় এখন তেল পেয়ে গেছি। সোনার বাংলা আর হইল তালুকদারের দ্বারায় ছিলাম প্রায় আড়াই ঘন্টা পরে হুট করে বলতে আছে তেল নাই, পরে আমার গাড়িতে একদমই তেল নাই। এই অবস্থায় আমি আবারও ওইখান থেকে ঠেলতে এইখানে নিয়ে আসছি। আসলে আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আপনারা এই প্রত্যেকটা যারা লাইনে আছে সবাইকে দেখান, সকাল 7টা থেকে লাইনে দাঁড়ানো, এখন 11:15 বেজে গেছে, এখন পর্যন্ত তেল নিতে পারিনি। মানে রাত 3টায় সিরিয়াল দিচ্ছি মহাখালী আপনার ওই রেলগেটের পাশের থেকে, খুবই কষ্ট। আমি মুসলমান হয়ে যে আমাদের একটু কষ্ট হলেও ইরানের জন্য জয় হয়। অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। দিনকে দিন চাহিদা বাড়ছে বলে জানায় তারা। রাজধানীর বাইরেও একই চিত্র। তেলের জন্য পাম্পগুলোতে লম্বা লাইন। রাজশাহী, খুলনা, সিলেট সহ সারা দেশেই প্রায় একই অবস্থা। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উৎস থেকে তেল আমদানির চেষ্টা করেছে। এরই মধ্যে কয়েকটি তেলবাহী জাহাজ বন্দরে ভিড়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। হাম উপসর্গে সর্বশেষ 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 674 শিশু। রাজধানী ঢাকার মহাখালী ডেডিকেটেড হাসপাতালে গত 25 দিনে 9 শতাধিক শিশু ভর্তি হয়েছে, যাদের 70% শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোকে। হামের উপসর্গ বিষয়ে জ্ঞান না থাকার কারণে এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে বলে মত চিকিৎসকদের। তামজিদ সুমনের রিপোর্ট। ফুলের মতো নিষ্পাপ এসব শিশুর সীমাহীন কষ্ট, শরীরের কষ্ট প্রকাশ করার একমাত্র মাধ্যম চিৎকার করে কান্না। আর এসব শিশুর না বলা কষ্টের পরিণাম ভোগ করছেন অসহায় বাবা মা। দুধের সন্তান কখন হামে আক্রান্ত হয়েছেন তাও বোঝেননি মা। টানা জ্বর আর শরীরের র্যাশ দেখে বুঝলেন শিশুর চিকিৎসা দরকার। হাসপাতালে আনার পর জানলেন শিশুর হাম হয়েছে। 8 দিন 7 দিনের জ্বর ছিল, কোনো খাবার খাইতো না, মুখে ঘা হয়ে কোনো লড়াচড়া নাই, অনেক তাপ। 12 দিন জ্বর ছিল, জ্বর চলে গেছে। জ্বর চলে যাওয়ার পর 2 দিন পরে কালকে আবার জ্বর আসছে, এখন আবার জ্বর আছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 8000-এরও বেশি শিশু, যাদের 60% সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। এমন অবস্থায় প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। আইসিইউতে ভর্তি করা হয় ইমিডিয়েটলি, এখানে আইসিইউ সাপোর্টটা পাই। তা আইসিইউতে 3 দিন থাকার পরে ছেলে মোটামুটি সুস্থ, এখন জেনারেল ওয়ার্ডে দিয়েছে আর কি। পাশের বাড়ির একজনকে হাম হয়েছে তোর, এলাপরে এই হাসপাতালের ঠিকানা লয়, মানে মিটপুরের থেকে ঠিকানা লিখে দিছি, এলাপরে যে ডাক্তার দেখাইলাম, এলাপরে কিছু হাম রোগ। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বলছেন হামের উপসর্গ দেখা দিলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে। এই চাপটা সামলাতে আসলে খুব হিমশিম খেতে হচ্ছে। ফিল আপ হয়ে যাওয়ার পরও পেশেন্ট পাচ্ছি আমরা আইসিইউতে নেওয়ার মতো। তো সেক্ষেত্রে আমাদের যখন বেড ফিল আপ হয়ে যাচ্ছে, তখন দুর্ভাগ্যবশত তাদেরকে আমার রেফার করে দিতে হচ্ছে আর কি। হামের রোগী তো আসলে যে দেখতে আসছে সে নিজেও আক্রান্ত হয়ে যেতে পারে, সে ডিজিজটা স্প্রেড করতে পারে। সতর্ক থাকতে হবে, এখন সময় মতো ব্যবস্থা নিতে হবে। অবশ্যই একজন নিকটস্থ যে কোনো ডাক্তারের কাছে যান, শিশু বিশেষজ্ঞ না পান এমবিবিএস ডক্টরের কাছেই যান। আপনি আগে বুঝে আসুন যে আপনার শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেওয়ার মতো বিপদ চিহ্নগুলি আছে কিনা। হাম আক্রান্ত রোগীকে আলাদা রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
খোদ রাজধানী ঢাকায় খালের জায়গা গিলে খাচ্ছে দখলদাররা। খাল ভরাট করে আবাসন ব্যবসা চালু করেছে অনেক প্রতিষ্ঠান। ব্যক্তিগত উদ্যোগেও দখলদারিত্ব চালিয়েছে নগরীর মানুষ। আবার যেখানে সেখানে ময়লা ফেলায় বেশিরভাগ খালি পরিণত হয়েছে নর্দমায়। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে রাজনৈতিক প্রশ্রয়ে খাল দখলের চিত্র পাল্টে দিতে হলে কঠোর অবস্থানে যেতে হবে সরকারকে। নগরীর নদী, খাল আর জলাধার নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব দেখুন আজ। আধুনিক নগর জীবনে প্রশান্তি ফেরাতে যেমনি চাকচিক্যের প্রয়োজন, তেমনি সুস্থভাবে বেঁচে থাকতে এ শহরে দরকার মুক্ত বাতাস। অথচ জলাশয় আর সবুজ ধ্বংস করে সুউচ্চ অট্টালিকার পেছনে দৌড়ঝাঁপ করছেন অধিকাংশ মানুষ। কল্পনা মনে হলেও এই জায়গাটি একসময় ছিল এক বিশাল আয়তনের জলাধার, কিন্তু তা ভরাট করে এখন আশেপাশে তৈরি হয়েছে আবাসন। কিছু ক্ষেত্রে এই ভরাট কার্যক্রম হয়েছে সরকারের প্রত্যক্ষ মদদে, যেন নিজ শহরকে গলা টিপে হত্যার এক মহা আয়োজন চালিয়েছে সবাই। রামপুরা বউবাজার এলাকার এ জলাশয় এখন দখলদারদের কবলে। পুরো এলাকায় ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে আবাসন। জলাধারের পাশে আছে পশুর খামারও। বাসাবাড়ি বর্জ্য তো আছেই, সঙ্গে পশুর বর্জ্যের লাইন সংযোগ দেয়া হয়েছে জলাশয়ে। এ সব কিছুই হয়েছে উন্নয়ন সংস্থাগুলোর চোখের সামনেই। লোকজন গেলে লোকজন কান্নাকাটি করে বলে, স্যার আমার সব এটা জলাধার না, এটা আমার এই সেই, আমি কালকেই কাগজপত্র নিয়ে আসবো। আর কাগজপত্র নিয়ে আসে না। আমরা তো রেগুলারই, আমরা কালকেও ছুটির দিনেও আমরা কালকে উত্তরায় ভিজিট করছি, তার আগেও করছি, ঈদের ছুটিতে আমি পূর্বাচল ভিজিট করছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা বসে নাই। রাজধানীর মান্ডাখাল, প্রবাহমান জলাধার বাধাগ্রস্ত হচ্ছে চারপাশেই। মুগদা এলাকায় কিছু অংশ শুরু হয়ে তা মান্ডা এলাকায় বাধাগ্রস্ত হয়েছে। অথচ এসব জায়গা একসময় ছিল খালের অংশ। মান্ডা খালের পাশে যে রাস্তাটি তৈরি হয়েছে সেটিও ছিল জলাধারেরই অংশ। খালটা আসলে এতটুকু ছিল, এই খালটা ছিল এইখান থেকে আর একটু সামনে। তো মানুষের চলাচল করার জন্য ওই সময় যিনি কমিশনার ছিলেন এনাম সর্দার, উনি খালটা থেকে জায়গাটা নিয়ে উনি রাস্তাটা করছেন মানুষের সুবিধার জন্য। মিরপুরের প্যারিস খালের সীমানা খুঁজতে গিয়ে অবাক হতে হয়। জলের উপর তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। খালের শুরু আর শেষ প্রান্তের সীমানার অনেক অংশ গিলে খেয়েছে সুউচ্চ ভবন। এতে খালের দৈর্ঘ্য যেমনি কমেছে, প্রস্থ অদৃশ্য হয়েছে প্রতিনিয়ত। অথচ দিনের পর দিন নগর প্রশাসন খাল উদ্ধারে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। পৃথিবীর প্রায় শহরগুলোতেই কিন্তু শহরের ভিতর দিয়ে হয় নদী থাকে, না হয় ক্যানেল থাকে। এই বৃষ্টির পানি বা পানিগুলোকে সরে যাওয়ার জন্য একটা ওপেন স্পেস থাকে। আমাদের ওপেন স্পেসগুলো কিন্তু নাই। একমাত্র ধোলাই খাল ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। আপনাদের সহযোগিতা আমি চাই। পরিকল্পিতভাবে একটা সুন্দর খাল এবং এই খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলায় হাঁটা চলাচল করতে পারে এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। একসময় ঢাকাই ছিল নদী আর জলাশয়ে ঘেরা এক নগরী। কয়েক দশকে যা এখন পরিণত হয়েছে ভবনে ঘেরা এক মেগা সিটিতে। খাল উদ্ধার ছাড়া এই নগরীতে যে প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তা মনে করিয়ে দিয়েছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়া আগামী দিনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। শুক্রবার মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, সমস্যা সমাধানে প্রবাসীদের পাশে থাকবে সরকার। এর আগে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালু, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে একমত হয়ে যৌথ বিবৃতি দেয় কুয়ালালামপুর এবং ঢাকা। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় উভয় দেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করতে কাজ করবে। আমরা এখানে যারা অবৈধ রয়েছেন ওনাদের ডকুমেন্টেশনের বিষয়ে কথা বলেছি। এখানে যারা গ্র্যাজুয়েট হিসেবে পাশ করছেন ওনারা কীভাবে আর একটু লম্বা সময় থাকতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, সবচেয়ে জোর দিয়ে বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য। আমরাই সম্ভবত গত বহু বছরের ভিতরে প্রথম সরকার যারা এসে সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছে ওনাদের সাথে যে আমরা যে কোনো মূল্যে দুই সরকার এক হয়ে এই সিন্ডিকেট ভাঙতে চাই। আমরা এখানে যাদের সাথেই
দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি, বারবার আমাদের শ্রমিকদের অধিকারের কথা বলেছি। গণভোটের রায় বাস্তবায়ন সহ 3 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরণ অনশনে বসেছেন 3 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং 1 জন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। বুধবার বিকেলে অনশন শুরুর পর প্রায় 57 ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সহপাঠীরা। তাদের অভিযোগ, অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য এখনও কেউ এগিয়ে আসেনি। এদিকে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছেন তাদের অবস্থা ভালো নয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি করেছেন, অনশনকারীদের কোনো ধরনের শারীরিক ক্ষতি হলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় 5টি মাইনসহ বিভিন্ন বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিকেলে কক্সবাজারের রামু বিজিবি হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিং করে তথ্য জানিয়েছেন বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে নাইক্ষ্যংছড়ির সীমান্ত পিলার 53 ও 54 এর মধ্যবর্তী ছায়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহল টিম। এ সময় একটি পাহাড়ি সীমান্ত সড়কে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে 5টি অ্যান্টি পার্সোনাল মাইন, 5টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি, একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল সহ মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও বেশ কয়েকটি সিভিল পোশাক উদ্ধার করে। অন্যদিকে 22 ফাঁড়ি আমবাগান এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ উদ্ধার করে কক্সবাজার 34 বিজিবির টহল টিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন এবং ডিইউএমসিজে এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তার সহধর্মিণী, পরিবারের সদস্য, বিভাগের সহকর্মী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মরণসভার শুরুতে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত বক্তারা নানা স্মৃতি স্মরণের পাশাপাশি অধ্যাপক সাখাওয়াত আলী খানের নামে একটি ট্রাস্ট ফান্ড গঠন, স্মারক গ্রন্থ প্রকাশ এবং বৃত্তি চালুর প্রস্তাব উত্থাপন করেন। স্মৃতিচারণ শেষে অধ্যাপক সাখাওয়াত আলী খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। সৌদি আরবের জেদ্দায় উদ্বোধন হলো রবুয়া আল তাকাদ্দাম আরটিসি কোম্পানির নিজস্ব অফিস। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির সিইও মাসুদ হুসাইন, সৌদি নাগরিক আলী জিদান হাসান গাজেলি, চাইনিজ নাগরিক মিস্টার জাও, অপারেশন ম্যানেজার মাহমুদ নাজিম, রিয়াদ হাসান গাজেলি, মোহাম্মদ সাদেক সহ অন্যরা। রবুয়া আল তাকাদ্দাম আরটিসিতে বহু বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।